আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি প্রবাস সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকায় প্রণব ভার্মার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। তারেক রহমানকে দেশে আনার ফ্লাইট থেকে আরও 2 কেবিন ক্রু প্রত্যাহার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানালো বিমান বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট প্রবাসীরা। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে মার্কিন প্রেসিডেন্টের নতুন চাপ। যুক্তরাষ্ট্রে অব্যাহত চাপের সমালোচনায় চীন, রাশিয়া। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই দিল্লি ও কলকাতার বাংলাদেশ হাইকমিশন এবং উপ হাইকমিশনের বাইরে আবারও বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগেই এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাইকমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। বাংলাদেশে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে গত 18ই ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। কলকাতাতেও উপ হাই কমিশনের সামনে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। এই উত্তেজনার মাঝেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এমন ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে ফ্লাইটে দেশে ফিরবেন সেই ফ্লাইটের আরও 2 কেবিন ক্রুকে এবার লন্ডন থেকে পরিবর্তন করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটে রওনা হয়ে বৃহস্পতিবার তারেক রহমানের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সেই ফ্লাইটের ক্রুরা রোববার ঢাকা থেকে রওনা হওয়ার আগ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2 জন কেবিন ক্রুকে সরিয়ে দেয় বিমান। এবার লন্ডনে থাকা আরও 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। এই 2 এসএসএফ এর মধ্যে একজনের নিরাপত্তা ছাড়পত্র নেই, আরেকজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের পরিবর্তে মঙ্গলবার সকালের ফ্লাইটে নতুন 2 ক্রুকে ম্যানচেস্টার পাঠানো হয়েছে। রাতে পৌঁছে ম্যানচেস্টার থেকে তারা বাসে লন্ডন পৌঁছাবেন এবং বুধবার তারেক রহমানের ফ্লাইটে দায়িত্ব পালন করবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই স্পর্শকাতর এই ফ্লাইটে ক্রুকে কেন লন্ডন পাঠানো হলো সেই জন্যে বিমানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দৃষ্টি দেব কুয়েতের দিকে। প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন কুয়েতের প্রবাসীরা। এই সিদ্ধান্তে প্রবাসীদের মধ্যে যেমন রয়েছে উৎসাহ উদ্দীপনা, তেমনি ভোট দেওয়ার পদ্ধতি, পোস্টাল ব্যালট নিয়ে রয়েছে জটিলতা এবং সংশয়। তবুও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রবাসীরা।
প্রিয় দর্শক, দেখুন কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন 1 কোটিরও বেশি বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। তবে এবার বদলাতে যাচ্ছে সেই বাস্তবতা। স্বাধীনতার 54 বছর পর ইতিহাসের নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছে প্রবাসীদের ভোটদান, যেখানে প্রথমবারের মতো বিদেশে থেকেও ভোট দিতে পারবেন কুয়েতে বসবাসকারী বাংলাদেশিরা। দেশপ্রেমের অংশ হিসেবে আমরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি আছে, তার মধ্যে মাত্র 20,148 জন আজকে পর্যন্ত নিবন্ধন করেছেন। তো নিবন্ধন করতে যেগুলো সমস্যা হচ্ছে অনেকটা কাটিয়ে উঠেছে সকলেই। পোস্টালে ব্যালট পেপার আসা, ভোট দেওয়া, আবার ব্যালট পেপার ফেরত পাঠানো একটা প্রক্রিয়া আছে। তো ইনশাআল্লাহ সমস্যা হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা নির্বাচন কমিশনারকে আমি একজন প্রবাসী হিসাবে অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ সুবিধা করে দিয়েছেন। ভোটাধিকার পাওয়ার খবরে প্রবাসীদের মধ্যে আনন্দের কমতি নেই। তবে ভোট দেওয়ার পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে কিছুটা জটিল মনে করছেন অনেকেই। প্রথমবারের মতো প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারবে, এটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। তবে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই প্রক্রিয়াটা আমার কাছে জটিল মনে হচ্ছে। এই প্রক্রিয়ায় শতকরা 5 জন প্রবাসী ভোট দিতে পারবে কিনা আমার সন্দেহ। তবে যদি অ্যাপসের মাধ্যমে ভোটটা দেওয়া যায়, কেননা এখন সবার হাতে হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে একটা এনআইডির নাম্বার দিয়ে একটি ভোট, অ্যাপসের মধ্যে প্রত্যেকটা প্রতীক, যতজন প্রতিদ্বন্দ্বী আছে সব প্রতিটা প্রতীক দিয়ে দিলে যার যার পছন্দের প্রতীকে সে টিক দিয়ে দিল, বাস। একদিকে নিবন্ধন ঝামেলা, অন্যদিকে ডাকযোগে ব্যালট পাঠানো ও ফেরত আনার প্রক্রিয়াকে সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রবাসীরা। আছে ঠিকানা জটিলতা, ডাক বিলম্ব এবং ব্যালটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন। পোস্টাল প্ল্যাটফর্মের মধ্যে ভোট দিতে পারবো বলে আমি খুবই আনন্দিত। তবে অনেক প্রবাসী পোস্টাল অ্যাড্রেস না থাকার কারণে অনেকে নিবন্ধন করতে পারে নাই। আবার যারা কুয়েত থেকে নিবন্ধন করেছে ব্যক্তিগতভাবে, তারা অনেকে সংশয় প্রকাশ করতেছেন। প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। জটিলতা কাটিয়ে প্রথম ভোট যেন হয় সবার জন্য সহজ ও অংশগ্রহণমূলক, এটাই প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। প্রিয় দর্শক, কুয়েতের পর এখন আপনাদের নিয়ে যাচ্ছি সৌদি আরবে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় শেষ হচ্ছে 25শে ডিসেম্বর। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই 6 লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনের সময় আরও 2 সপ্তাহ বাড়ানোর দাবি করেছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন MY আলাউদ্দিন। প্রবাসীরা যারা আছেন, আর মাত্র 2 দিন আছে, আপনি ভোটের অ্যাপের মাধ্যমে আপনার ভোট আপনি নিবন্ধন করুন। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কর্মীরা নিবন্ধনের আহ্বান জানালেও সাধারণ প্রবাসীদের দাবি নিবন্ধনের সময় বাড়ানোর। অ্যাপস ডাউনলোড করার পরে অ্যাক্টিভেট করার জন্য আমাকে একজনের সাহায্য নিতে হয়েছে। অনেক কিছু আছে এখানে, যাচাই বাছাই, আপনার ভোটার আইডি কার্ড প্লাস ফেস আইডি কিভাবে করতে হয়। সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন করছি যে এই ডেটটা 25 ডিসেম্বর মতো না রেখে কমসে কম আরো 1 মাস। একটু দেরিতে হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা প্রবাসী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে সাধারণ প্রবাসীদের ভোটার নিবন্ধনে সহযোগিতা করছেন। ভোটার নিবন্ধনে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ কনসুলেট, মক্কা, মদিনা সহ বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ করছে। আপনারা যারা এখন পর্যন্ত ভোটার রেজিস্ট্রেশন করেননি, দয়া করে আপনারা ভোটার রেজিস্ট্রেশন করুন। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, একটা অ্যাপ ডাউনলোড করে, প্রবাসী যে অ্যাপ আছে, ভোটার অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করুন। 25শে ডিসেম্বর পর্যন্ত ভোট দিতে করা আছে। প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে যাচ্ছে। প্রান্তিক লেভেলে প্রবাসীদের কাছে খবর পৌঁছতেই শেষ হয়ে যাচ্ছে ভোটার নিবন্ধনের সময়। নির্বাচন কমিশনে যে দৃষ্টিভঙ্গি, যে আশা নিয়ে যে 50 লক্ষ প্রবাসীদের ভোটার করার যে উদ্যোগ নিয়েছে, তার কিছুটা হলেও সফলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের
জেদ্দা থেকে আলাউদ্দিন, চ্যানেল আই। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফ্রান্সের প্যারিসে সমাবেশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আয়োজনে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সমাবেশে অংশ নেন প্রবাসীরা। ফ্রান্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা দ্রুত ওসমান হাদির ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি করেন। সমাবেশে ওসমান হাদির মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিচার চাই, বিচার চাই, হাদি হত্যায় বিচার চাই। হাদি এই মেসেজটাই দিয়ে গেছে যে আমি মরে গেলেও যেহেতু আমার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে হয়, সো আমরা এটাকেই বাস্তবায়ন করব। সেই ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চেয়েছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, হাদি ভাইয়ের খুনিকে খুঁজে তাকে জীবিত অবস্থায় বিচার করা হোক। আমাদের একটাই দাবি, খুনিকে নিয়ে এনে বিচার করিয়ে তারপর নির্বাচন করা। দক্ষিণ মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। রুশ বিনিয়োগকারীরা এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, সোমবার গভীর রাতে রাশিয়ান বাহিনীর ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় হামলা চালায়। এতে বন্দরের স্থাপনা এবং একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে অঞ্চলটিতে এটি দ্বিতীয় হামলা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এতে একজন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সীমান্ত ঘেঁষা গ্রাম হারবোভস্কের বাসিন্দাদের রুশ সেনারা ধরে নিয়ে গেছে। আটক ব্যক্তিদের মধ্যে 13 জন ইউক্রেনীয় সেনা সদস্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে তিনি বলেন, ওয়াশিংটনের চাপের মুখে ক্ষমতা ছেড়ে দেওয়াই মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ হবে। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার উপর ক্রমবর্ধমান চাপ এবং উত্তেজনা আরও বাড়াতে প্রস্তুত তিনি। ভেনেজুয়েলা উপকূলে তৃতীয় একটি তেল ট্যাঙ্কার 3 দিন ধরে ধাওয়া করছে মার্কিন কোস্ট গার্ড। ভেনেজুয়েলার দাবি, তাদের কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখলের লক্ষ্যেই ওয়াশিংটন মাদুরো সরকারকে উৎখাত করতে চায়। এক ভাষণে মাদুরো বলেন, কারাকাসকে হুমকি দেওয়ার বদলে ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেয়া। ওদিকে ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের সমালোচনা করেছে রাশিয়া এবং চীন। প্রিয় দর্শক, এখন দৃষ্টি দেব জাপানের দিকে। জাপানে বাংলাদেশিদের শিক্ষা এবং কর্মসংস্থানের প্রস্তুতি নিয়ে ঢাকায় বাংলাদেশ চীন আন্তর্জাতিক মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপানিজ স্পিচ কন্টেস্ট অ্যান্ড জাপান গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সেমিনারে উদ্বোধন করে এর সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী, জিকার সিনিয়র প্রতিনিধি ইউকো মারিকাওয়া সহ অন্যরা। কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 2 পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশে দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ প্রতিবাদদের উপর আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান সভাপতিত্ব করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা বলেন। দ্বিতীয় পর্বে স্থানীয়দের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকায় প্রণয় ভার্মার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। তারেক রহমানকে দেশে আনার ফ্লাইট থেকে আরও 2 কেবিন ক্রু প্রত্যাহার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত, জানালো বিমান বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। সরকারি সিদ্ধান্তে সন্তুষ্ট প্রবাসীরা। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে মার্কিন প্রেসিডেন্টের নতুন চাপ।
যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের সমালোচনায় চীন ও রাশিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।